আমি কানাডা একটি মহিলার বাড়িতে গাড়ি চালানোর কাজ করতাম। তার যুবতী মেয়ে আমাকে একটু অন্য নজরে দেখত। আমার সাথে যখন গাড়িতে যেত তখন আমার কাছে আসার চেষ্টা করত। একদিন সেই মহিলা বলে, তুমি আমার মেয়েকে 2 মাসের জন্য বিয়ে করে নাও, পরিবর্তে তোমাকে আমি অনেক টাকা দেব, আর যদি রাজি না হও তবে তোমাকে জেলে পাঠিয়ে দেব। আমি তার মেয়েকে বিয়ে করিনি, কিন্তু বিয়ের রাতে তার মেয়েকে দেখে আমার আত্মা কেঁপে ওঠে। কারণ সেই মেয়ে তো আমি কানাডায় একটি ধনী মহিলার বাড়িতে গাড়ি চালানোর কাজ করতাম। তার মেয়ে কোথাও যাওয়ার হলে সে আমার সাথে যেত। আমি আজ পর্যন্ত কখনো সেই মেয়েটার মুখ দেখিনি, কারণ সে সব সময় তার মুখ একটা রুমাল দিয়ে ঢেকে রাখত, আর চোখে কালো চশমা পরে থাকত। একদিন আমি সেই মহিলার মেয়েকে বাজারে নিয়ে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরছিলাম। সে আমার সাথে সামনের সিটে বসে গেল। সেটা দেখে আমি একটু অবাক হয়ে যাই, কারণ এমনটা আজ প্রথমবার হয়েছিল। তা না হলে এর আগে সে সবসময় পিছনে বসত। হয়রানি তো তখন হয় যখন চলন্ত গাড়িতে এসে আমার হাতের উপর হাত রেখে দেয়। ভয়ের চোটে আমার সারা শরীর কেঁপে ওঠে, কারণ এটা আমার সাথে প্রথমবার হয়েছিল। তার এরকম ব্যবহারের জন্য আমি পুরো ঘেমে যাই। আজ সে আমায় একটু অন্য নজরে দেখছিল। তার এরকম ব্যবহারের জন্য আমার নিজেরই লজ্জা অনুভব হচ্ছিল। আমি যতটা সম্ভব জোরে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে আসি। আমি নিজের ঘরে বসে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছিলাম। ঠিক তখনই সেই মহিলা আমাকে নিজের ঘরে ডেকে পাঠায়। আর যে সমস্ত কথা আমাকে বলে, সেই কথা শুনে আমার তো হয়ে যায়। সে আমাকে বলে যে তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও, পরিবর্তে আমি তোমাকে অনেক টাকা দেব, আর যদি তুমি আমার কথা না মানো তবে তোমাকে মিথ্যে অপবাদে জেলে পাঠিয়ে দেব। আমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাইতাম না, কারণ আমি হিন্দুস্থানে অন্য একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু নিজের দারিদ্রতা আর মহিলার ধমকে ভয় পেয়ে আমি তার মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাই। সে মহিলা আরও বলে, তুমি যদি চাও 2 মাস পর আমার মেয়েকে ডিভোর্সও দিতে পারো। এই কথা শুনে আমি বিয়ে করিনি, কিন্তু বিয়ের রাতে সেই মেয়েটা তো আমার অবস্থা খারাপ করে দেয়। আমার তো আত্মা কেঁপে ওঠে যখন সেই মেয়েটা। আমার কানাডা আসার 1 মাস হতে যাচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো ভালো কাজ খুঁজে পাচ্ছিলাম না। আমার এখানে আসার ঘটনা একটু অদ্ভুত ছিল। যাকে আমি সেই ঘটনা বলতাম, সে আমার কথায় বিশ্বাস করত না। আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে এখানে আমি আসতে পারব। আমি আমার বাড়ি দারিদ্রতার জন্য অনেক বেশি চিন্তিত ছিলাম, কারণ আমার বাড়িতে একটি যুবতী বোন ছিল যার তখনও বিয়ে হচ্ছিল না, আর তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল। তার দিয়েই কারণে হচ্ছিল না, কারণ আমার কাছে তার বিয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। একদিন আমি রাস্তায় চিন্তায় বসেছিলাম। তখনই একটা লোক বড় গাড়ি করে এসে আমার পাশে বসে আর বলে, তোমাকে দেখে চিন্তিত বলে মনে হচ্ছে, যদি তুমি চাও তবে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি বললাম, তুমি যাও এখান থেকে, আমি অনেক বেশি চিন্তিত, এই সময় আমার মাথা খারাপ করো না। তখন সে বলে, আমি তোমাকে কাজ দিতে এসেছিলাম। যদি তুমি আমার কথা শুনতে না চাও তো ঠিক আছে, তোমার ব্যাপার, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি কিছু একটা ভেবে তাকে বলি, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমাকে পুরো কথা বলো। কিন্তু আমি মনে মনে ভয় পেয়েছিলাম, না জানিয়েই লোকটা ফ্রড কিনা। লোকটি বলে, চিন্তা করো না, তুমি যদি সত্যিই তোমার এই রকম অবস্থার পরিবর্তন করতে চাও তবে চলো আমার সাথে, আমি তোমাকে বিদেশে পাঠাবো। তুমি পরিশ্রম করে নিজের ভাগ্য বদলাতে পারো। আমি বিদেশ যাওয়ার কথা শুনে চমকে দাঁড়িয়ে যাই। আমি ভাবি যে লোকটার পুরো কথা আমার শোনা উচিত কি জানি না, হয়তো ভগবান তাকে আমার কাছে পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য। সেই লোকটা আমাকে সাহায্য করতে চাইছিল, তাই আমি তাকে জিজ্ঞাসা করি, না আমি তোমায় চিনি আর না তুমি আমাকে জানো, তাহলে তুমি কেন আমাকে সাহায্য করতে চাইছ? তখন সে বলে, আমি রোজ কোনো না কোনো গরিবের সাহায্য করি। ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমার সেই লোকটার কথা ঠিক বিশ্বাস হয় না। তার উপর আমার সন্দেহ হয়, কিন্তু আমার কাছে অন্য কোনো রাস্তাও তো ছিল না। কিছুদিন আগে নিজের ভুলের জন্যই আমি একটা কাজ হাতছাড়া করেছিলাম। আমি ভগবানের নাম নিয়ে সেই লোকটার সাথে চলে যাই। সেই লোকটা আমাকে নিয়ে একটা বড় বাংলোতে আসে, আমাকে একটা বড় ঘরে বসে চলে যায়। কিছুক্ষণ পরে সে ফিরে আসে আর তার হাতে কিছু টাকা ছিল। সেই টাকা সে আমাকে দিয়ে বলে যে এই টাকা দিয়ে পাসপোর্ট বানিয়ে নাও, কিছুদিন পর তুমি তোমার টিকিট পেয়ে যাবে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে ভাগ্য এভাবে আমাকে সহায় করবে। আমি তৎক্ষণাৎ টাকাটা নিয়ে সেখান থেকে চলে আসি এবং অল্প কিছু দিনের মধ্যে পাসপোর্ট বানিয়ে নিই। তারপর সেই লোকটার বাড়িতে যাই। সেই লোকটা আমার হাতে টিকিট ধরিয়ে দেয় আর বলে, কাল তোমার ফ্লাইট, সেখানে গিয়েই নম্বরে যোগাযোগ করে নিও, তুমি চাকরি পেয়ে যাবে। আমি নিজের বাড়ির লোকদের বলে কানাডা চলে আসি।
কিন্তু এরপর থেকে বেরোনোর পর যখন আমি নিজের পকেটে সেই নম্বর খুঁজি তখন আমি খুঁজে পাইনি। আমার মনে হয় যে হয়তো সেই নাম্বারটা হারিয়ে ফেলেছি। আমার তো পায়ের তলা থেকে মাটি সরে যায়। এখন আমি কি করব? আমি তো এখানে কাউকেই চিনি না, জানিও না। না জানি সেই লোকটাকে ছিল যে আমাকে এত সাহায্য করে আমাকে এখানে পাঠিয়েছিল। আমার কাছে সেই লোকটার কোনো যোগাযোগ নম্বর ছিল না। কিন্তু আমি যখন সেখানে গিয়ে ফেঁসে যাই তখন আমার ভীষণ চিন্তা শুরু হয়। প্রথমে তো আমি এখানে এসে অনেক কষ্ট করে মজুরের কাজ করতে শুরু করে দিই যাতে নিজের পেটের খিদে নিবারণ করতে পারি। আমার এখানে আসার 3 মাস হতে যায়, কিন্তু এখনো অবধি আমি বাড়িতে একটা টাকাও পাঠাতে পারিনি। এখানে নিজের পেট চালানোর আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। কোনো রকমভাবে আমি নিজের জন্য দুমুঠো দুবেলা খাবার জোগাড় করতাম। হয়তো ভগবানেরও আমার উপর দয়া হয়। আর একজন ধনী লোক তার বাড়িতে নিয়ে গিয়ে মালির কাজ দেয়। সেখান থেকে আমি ভালো মাইনে পেতাম। সেখানে মালিকের এক মহিলা আত্মীয় প্রায় মালিকের বাড়িতে আসত। সে যখনই আসত আমাকে গভীরভাবে দেখত। আমি তার এইভাবে তাকানো খুব ভালো করে লক্ষ্য করতাম। একদিন আমার মালিক তার সেই আত্মীয় মহিলার বাড়িতে আমাকে পাঠিয়ে দেয় আর বলে, আজ থেকে তুমি ওখানে কাজ করবে আর তার বাড়িতে গাড়ি চালানোর কাজ করবে। সেই মহিলা আমাকে ভালো টাকা মাইনে দেয় আর আমাকে থাকার জন্য একটা ভালো ঘর দেয়। কিন্তু এখানকার চাকরা ছোট একটা ঘরে থাকত। শুধুমাত্র আমাকেই থাকার জন্য আলাদা একটা ঘর দেওয়া হয়েছিল। এই মহিলার একটা যুবতী মেয়ে ছিল। সে যখনই কোথাও যেত নিজের সাথে আমাকে নিয়ে যেত, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো তার মুখ দেখিনি। সে নিজেকে একটা চাদরে ঢেকে রাখত আর তার মুখে রুমাল দিয়ে ঢাকা থাকত। কিছুদিন যেতে না যেতেই সেই মেয়েটার ব্যবহার আমার একটু অদ্ভুত লাগতে শুরু করে। যখনই সে আমার সাথে কোথাও যেত তখন সে ফেরার সময় গাড়ির সামনের সিটে বসে ফিরত আর নানা অজুহাতে আমার কাছে আসার চেষ্টা করত। আমার হাত ধরত, কিন্তু ভয়ের কারণে আমি কিছু বলতে পারতাম না। একদিন সেই মহিলা আমাকে নিজের ঘরে ডেকে পাঠায় আর আমাকে বলে, তোমার বোনের জন্য তোমার কত টাকা প্রয়োজন? আমি তাকে বলি যে আমার 1 লাখ লাগবে, তার দিয়ে সমস্ত জিনিস কিনতে হবে। আমার 3 জন অবিবাহিত বোন রয়েছে, তাদের সবার বিয়ে দিতে হবে আমায়। আর আজকাল তো তুমি জানো জিনিসপত্রের কত দাম। আর তাছাড়া ছেলের বাড়িতে তো অনেক চাহিদা। সেই মহিলা বলে, তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে দেব, যা দিয়ে তুমি তোমার বোনের বিয়ে দিতে পারবে। কিন্তু আমার একটা শর্ত আছে, আর সেটা হলো আমার মেয়েকে তোমায় বিয়ে করতে হবে। তার এই শর্ত শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। কারণ এরকম আমি কখনো ভাবিনি, বরং তার মেয়েকে আমার খুব একটা পছন্দ হতো না। আর তাছাড়া নিজের দেশে আমি একটা মেয়েকে ভালোবাসতাম। আমি যখন বিয়ে করব না বলি তখন সেই মহিলা আমাকে ধমকি দেয়। সে বলে, যদি তুমি আমার কথা না মানো হবে আমি তোমার নামে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেব। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। বাধ্য হয়ে আমি তার কথা মেনে নিই। তখন সেই মহিলা বলে, আসলে আমার মেয়ে তোমাকে পছন্দ করে। সে তোমাকে অনেক সম্পত্তি দেবে। তুমি যা চাইবে সে তোমাকে দেবে। তুমি সারা জীবন সুখে আনন্দে থাকতে পারবে। তোমার কখনো কোনো জিনিসের অভাব হবে না। কিন্তু শর্ত একটাই, তুমি বিয়ের আগে তার মুখ দেখতে পারবেন না। বিয়ের পরেই তুমি তার মুখ দেখতে পারবে। এই সত্য শুনে আমি একটু অদ্ভুতভাবে ভাবতে থাকি, কিন্তু এত টাকা দেখে আমি সিদ্ধান্ত নিই যে তার মেয়েকে আমি বিয়ে করব। কারণ এর পরিবর্তে আমি অনেক অনেক টাকা পাব, যা দিয়ে আমার জীবন বদলে যেতে পারে। আর আমার বোনদের ধুমধাম করে বিয়ে হয়ে যাবে। আর তাছাড়া না বলার আমার কাছে কোনো কারণও ছিল না। আমি অনেক টাকা, সমস্ত সুখ ও পাচ্ছিলাম। আর এত টাকার পরিবর্তে যদি আমাকে কোনো বাজে দেখতে মেয়ে বা কোনো পঙ্গু মেয়েকে বিয়ে করতে হয় তবে আমি তাকে বিয়ে করে নেব। আমি সেই মহিলার কাছ থেকে অনেক টাকা নিয়ে দেশে পাঠিয়ে দিই যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমার বোনের বিয়ে হয়। কিন্তু মাঝে মাঝে আমার সন্দেহ হচ্ছিল যে কেন সেই মহিলা বিয়ের আগে তার মেয়ের মুখ দেখতে বারণ করছে। আর দ্বিতীয়ত, সে কেনই বা আমার সাথে তার মেয়ের বিয়ে দিতে চায়? কেননা কোনো কারণ তো নিশ্চয়ই আছে যা আমার থেকে গোপন করা হচ্ছিল। এই কথা ভেবে আমার মাথা খারাপ হয়ে যায়। একদিন সেই মহিলা বলে, 2 সপ্তাহ পর তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে। সে বিয়ের আগে এখানে চলে আসবে, কিন্তু তুমি তার মুখ দেখবে না। সেই মহিলা আরও বলে যে আমার মেয়ে কিছুদিনের জন্য তার মাসির বাড়ি অন্য দেশে গেছে। যখন সে ফিরবে সেদিনই তোমার সাথে তার বিয়ে দিয়ে দেব। আমিও হ্যাঁ বলে দিই। আমার মনে হচ্ছিল এই মহিলা আমাদের বিয়ে খুব সাধারণভাবে দেবে। কিন্তু সেই মহিলা খুব ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করেছিল। আমি খুব অবাক হয়ে গেলাম। কিন্তু তার মেয়ে তখনও ফেরেনি। আমার মনে হয় সে কি একদম বিয়ের দিনই ফিরবে, আর সেটাই হল বিয়ের দিন।
আমি সকালবেলা নিজের ঘর থেকে দেখি যে গাড়ি থেকে একটা মেয়ে নেমে ঘরে চলে গেল। আর সব সময়ের মতোই তার মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল। সে ওই মহিলার মেয়ে ছিল যে আমার বউ হতে চলেছে, কিন্তু আজও সে তার মুখ রুমাল দিয়ে ঢেকে রেখেছিল। এই সব কিছু দেখে আমি অবাক হয়ে যাই। তারপর ভাবি, যাই হোক, আজই তো বিয়ে, আর কিছুক্ষণ পর বিয়ের পরেই তো এই রহস্যভেদ হয়ে যাবে। এখন শুধুই বিয়ের অপেক্ষা করছিলাম। নিজের বাড়িতেই বিয়ের ব্যাপারে কোনো কিছুই বলিনি, কারণেই দিয়ে কতদিন টিকবে, আদৌ টিকবে কি না তা আমি জানতাম না। তাই নিজের বাড়িতেই সব কিছু জানিয়ে আমি তাদের চিন্তায় ফেলতে চাইনি। আমাদের বিয়ে হয়ে যায় আর বুকে আমার ঘরে পৌঁছে দিয়ে যায় ওরা। আমি অনেক আগ্রহ নিয়ে বউয়ের মুখ দেখার জন্য যখন ঘুমটা তুলি তখনই আমি দেখি, আর আমার তো হুঁশ উড়ে যায়। সেই মহিলা বলেছিল যে তোমার বিয়ে আমার মেয়ের সাথে দেব, কিন্তু বউ সেজে যে আমার সামনে বসেছিল সে আর কেউ নয়। সে তো আমার মুখ থেকে চিৎকার বের হতে হতে থেমে যায়। আমার সারা শরীর কেঁপে ওঠে, আর এক ঝটকায় আমার সামনে আমার সমস্ত অতীত চলে আসে। যখন আমি হিন্দুস্থানে ছিলাম, আমার নাম আয়ুষ, আর আমি এমএ করার পর রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরছিলাম। দেশের বাইরে থাকা আমার সবসময়ের স্বপ্ন ছিল। যখন বিদেশে থাকা লোকজনদের জীবনযাপনের ভিডিও দেখতাম, আমার মনে হতো যে যদি আমি কখনো বিদেশে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমি সব থেকে বড় ছিলাম, আর আমার 5 বোন ছিল। কখনো কখনো মা বাবার উপর অনেক রাগ হতো যে এতগুলো সন্তান জন্ম দেওয়ার আগে নিজেদের অবস্থা, নিজেদের দারিদ্র্যতার উপর তো নজর রাখা উচিত ছিল। কি হতো যদি সে কম সন্তানের জন্ম দিত, বরং তাতে হয়তো আমাদের জীবন ধারণ অনেকটা সহজ হতো। বাড়ির বড় ছেলে হওয়ার কারণে নিজের কাঁধে অনেক বোঝা এসে পড়ে। আমি এমএ করতে করতে কাজ করা শুরু করি। সকালে কলেজ যেতাম আর সন্ধেবেলা কাজ করতে যেতাম। এইভাবে আমি নিজের পড়াশোনা শেষ করি আর ভালো চাকরির সন্ধান করতে থাকি। কিন্তু আজকের সমাজে চাকরি পাওয়া তো সহজ কাজ ছিল না। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে একজনের গাড়ি চালানোর কাজ পেলাম। মাইনেও ভালোই দিত, সেজন্য চুপ করে আমি সেই কাজ করতে থাকি। সকাল 7টায় আমি আমার কাজে চলে যেতাম, আর দুপুরে সাহেবের মেয়েকে দপ্তরে ছাড়তে যেতাম। কখনো 2টা বাজলে, আবার কখনো 5টা বাজলে ম্যাডামকে অফিস থেকে নিয়ে আসতে যেতাম। এটা ছাড়া আমার আর কোনো কাজই ছিল না। বাকি সময় আমি ফাঁকাই থাকতাম, কারণ আমার কাজ শুধু সাহেবের মেয়েকে অফিসে নিয়ে যাওয়া ও আসা থাকত। সাহেবের মেয়ে সব সময় নিজেদের মুখ থেকে রাখত। আমি কখনো তার মুখ দেখিনি, আর না কখনো তার মুখ দেখার আমার কখনো ইচ্ছা হচ্ছিল, কারণ সেখানে আমি শুধু নিজের কাজ করতে যেতাম। আমি কখনো চাইতাম না আমার কোনো ভুলের জন্য আমার কাজটা হাতছাড়া হয়ে যাক, কারণ আমার ঘরের পরিস্থিতি খুব একটা ভাল ছিল না। আমার বন্ধু বলতো সাহেবের মেয়েকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নয়, কারণ সে একজন কোটিপতি লোকের মেয়ে ছিল, আর তোকেও দেখতে কম স্মার্ট তো নয়। যদি সে তোকে একবার পছন্দ করতে শুরু করে তবে সারা জীবন তুমি আনন্দে কাটাতে পারবে। আমি সেই বন্ধুর কথা ভাবলে মাঝে মধ্যে মনে হতো আমি এমনটাই করব, কারণ বড়লোক হওয়ার এটা খুব সহজ মাধ্যম, আর এটা খুব সহজ একটা উপায়। কিন্তু ভয়ের কারণে আমি কখনো সাহেবের মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারতাম না। আমি কখনো তার সাথে কথা বলার চেষ্টাও করিনি। আমার মনে হতো সে হয়তো বোবা, কথা বলতে পারে না, কারণ 1 মাসের মধ্যে আমি কখনো তাকে কথা বলতে শুনিনি। আমার বন্ধু আমাকে বলতো তুমি নিজে থেকেই কথা বলার চেষ্টা করবে, হতেও তো পারে সে হয়তো তোমার কথার জবাব দিতে পারে। আমি অনেক সাহস নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা